সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে আমরা ফায়ার সেফটি এবং নানা রকমের সেফটি এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। আমাদের বাংলাদেশে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং কোনটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য কি করা যায়, কিভাবে প্রস্তুতি নিতে হবে, নিরাপত্তাটা কিভাবে দিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি। তো পুরো অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে থাকবো আমি মুনাওয়ার মইনুল, এবং আমার সাথে স্টুডিওতে যারা আমন্ত্রণ জানিয়েছি যাদেরকে, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, তারপর আমরা মূল অনুষ্ঠানে যাব। দর্শক, আমার বাঁয়ে আছেন ফায়ার সেফটি এক্সপার্ট ইঞ্জিনিয়ার এস এম গোফরানুল হক, ব্যবস্থাপনা পরিচালক এবিজি ইন্টারলিংকস লিমিটেড। আপনাকে স্বাগত চ্যানেল এস এর অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল এসকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার ডান দিকে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল ইসলাম, ফায়ার অ্যান্ড সেফটি কনসালটেন্ট অ্যালায়েন্স। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ মানব ভাই এবং চ্যানেল এসকেও ধন্যবাদ। এবং আমার সর্বডানে আছেন ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান, সিইও সোর্স অ্যাসোসিয়েটস লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল এর অনুষ্ঠানে। ধন্যবাদ মইনুল ভাই, আপনাকে এবং চ্যানেল এর পরিবারকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে যেতে চাই। তার আগে একটু বলে রাখি, বাংলাদেশে এখন সবচেয়ে বড় যে ভয়াবহ একটা আতঙ্ক, তার নাম হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প, যে কোনো রিক্টার স্কেলে ভূমিকম্প হওয়ার পরে কয়েকটি দুর্ঘটনার মধ্যে অন্যতম দুর্ঘটনা হচ্ছে আগুন লেগে যেতে পারে। পুরো নেটের মতো সারা শহরে, ঢাকা শহরে গ্যাসের পাইপ, ইলেকট্রিসিটি নানাভাবে আমরা নিজের মতো করে সাজিয়ে নিয়েছি কোনো এক্সপার্ট ছাড়া। এইসব কারণে ভূমিকম্পের পরে নানা রকমের দুর্যোগের মধ্যে অন্যতম প্রধান দুর্যোগ হচ্ছে আগুন লেগে যেতে পারে। তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই এই বিষয়ে বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী, এবং প্রত্যেকেই ইঞ্জিনিয়ার। আমরা তাদের কাছ থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। জনাব ইঞ্জিনিয়ার গোফরানুল হক, আপনি আজকের বিষয়বস্তু হচ্ছে ফায়ার সেফটি এবং আমাদের বাস্তবতা। তো এই যে ধরেন আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, নানা রকমের ডেভেলপমেন্ট হচ্ছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আমরা বহুতল ভবন বানাচ্ছি। এই যে ভয়াবহ দুর্যোগ একটা আমাদের সামনে আসছে যাচ্ছে, ভূমিকম্প, এছাড়াও যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যেভাবে তৈরি করা হচ্ছে, সেখানে অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাপনা আমরা কতটুকু নিতে পেরেছি, আর সেটা পর্যাপ্ত কিনা, এই বিষয়ে একটু একটু আপনি বলবেন কিনা। ধন্যবাদ। প্রথমে আমি বলবো, অগ্নি অ্যাকচুয়ালি এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হচ্ছে আমাদের অবহেলার ফসল। কারণ ভূমিকম্প একটা প্রাকৃতিক দুর্যোগ, ফায়ারাস অগ্নি দুর্ঘটনা মানুষের অবহেলার ফসল। আমরা যদি এটাকে আরেকটু দীর্ঘায়িত করে সুন্দর করে বলতে চাই, আমরা যদি একটু সচেতনভাবে একটা বিল্ডিং ডিজাইন করি, ফায়ার সেফটি এবং সব কিছু কমপ্লায়েন্ট করে বিল্ডিংটাকে ডিজাইন করি, তাহলে সেখানে অগ্নি দুর্ঘটনা অনেক কমে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আসলে সেটা করছি না। না করার কারণে অগ্নি দুর্ঘটনা ঘটে, এবং সেই অগ্নি দুর্ঘটনার কারণ আমি আবারও বলছি, এটা হচ্ছে অবহেলার ফসল, সমন্বিত একটা অবহেলার ফসল। আমরা সচেতন না। আমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশন করি, যারা এন্টারপ্রেনার, যারা মালিকপক্ষ, যারা ম্যানেজমেন্ট, তারা এই অগ্নি দুর্ঘটনা রোধের জন্য যথেষ্ট পরিমাণে সচেতন না, এবং এটার পিছনে তারা কোনো রকমের ইনভেস্টমেন্ট আসলে করতে চায় না। এই যে করতে চায় নাটা কেন? যে এটা তো আমারই সম্পদ, তো আগুন লাগলে তো এই সম্পদ আমারই নষ্ট হবে, তো তাইলে আমরা করতে চাই না কেন? এটার কি সচেতনতা, এতটুকু আমাদের আসলে অ্যাওয়ারনেসের অভাব। আমরা মনে করি যে এটা ব্যাড ইনভেস্টমেন্ট, তাহলে আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না ঘটনাটা এরকম ঘটলে এরকম বিশাল ক্ষতি হয়ে যাবে। আমরা যদি মনে করি যে আমরা 100 কোটি টাকার একটা প্রজেক্ট করছি, একটা হাইলি কমার্শিয়াল বিল্ডিং করছি, আমরা সব ধরনের বিদেশি ফিটিংস ইউজ করছি, অনেক এক্সপেন্সিভ আমরা জিনিসপত্র ইউজ করছি, কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে আমার এখানে সেফটি, লাইফ সেফটি। আমরা যখন ওই বিল্ডিংয়ে আমার ফায়ার হবে, সেই মুহূর্তে আমার লাইফ সেফটি কীভাবে হবে এবং প্রপার্টি সেফটি কীভাবে হবে, সবার আগে প্রায়োরিটি হচ্ছে লাইফ সেফটি। তাহলে ওই বিল্ডিংয়ে যদি আমরা প্রপারলি স্টেয়ার কেস প্রেসারাইজেশন করি, এবং আমরা যদি সবাইকে সেফলি এভাকুয়েট করার জন্য সিস্টেম তৈরি করি,
তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই লাইফ সেফটির বিষয়টা আমাদের কন্ট্রোলে থাকে। এই জায়গায় একটা প্রশ্ন আসলো যে ধরেন আমি 100 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং বানালাম, সেটাকে মানে নিরাপদ করার জন্য, অগ্নি দুর্ঘটনায় নিরাপদ করার জন্য সেটা কত পার্সেন্ট টাকা লাগতে পারে? ইট ডিপেন্ডস, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3%, তাহলে ম্যাক্সিমাম। 3% টাকাটা আমরা খরচ করছি না, এটা কি না বুঝেই শুধু? আমার ধারণা তাই। আমরা সেভাবে যারা এন্টারপ্রেনার তাদেরকে আমরা এটা হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি। কারণ হচ্ছে এটা ওইভাবে আসলে এই ফায়ার সেফটিটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয়ে বিশেষজ্ঞর পাশাপাশি আপনি ব্যবসাও করেন। জি। তা আপনার এক্সপিরিয়েন্স কি? ওনারা কি আসলেই এই বিষয়টা টাকার জন্য করছেন না নাকি বুঝতে পারছেন না? আসলে এখানে ২টা বিষয়। একটা হচ্ছে যারা ডিসিশন মেকার তাদের অ্যাকচুয়ালি এই বিষয়ে আরেকটু সচেতন হওয়া উচিত। তার মানে Investment, সচেতনতা নাই। সচেতনতা ধন্যবাদ, নাই। আপনার কাছে আসছি আবার। এবার আমরা আসবো হচ্ছে আমাদের অ্যালায়েন্সের লাইফ অ্যান্ড সেফটি, ফায়ার অ্যান্ড সেফটি বিশেষজ্ঞ। আপনার অভিজ্ঞতায় কি বলে যে এই যে জনাব গোফরান বলছিলেন যে সচেতনতার অভাবে 100 কোটি টাকার বিল্ডিংয়ে 3 কোটি টাকা বা 2 কোটি টাকা খরচ করছেন, এটা কি আসলেই সচেতনতার অভাব, না জানার অভাব, নাকি অন্য কিছু? ধন্যবাদ মনিরুল ভাই। আমি শুরু করছি আমার এক্সপিরিয়েন্স দিয়ে। অ্যালায়েন্স 2013-এ যখন বাংলাদেশে আসে, বেসিক্যালি এটা নর্থ আমেরিকান বেস ক্লোথিং বায়ারদের অর্গানাইজেশন। তো হচ্ছে যে আমরা যেটা অ্যালায়েন্স যেটা করে যে তাদের আন্ডারে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বেসিক্যালি গার্মেন্টস, এগুলো কমপ্লায়েন্স নিয়ে যখন কাজ করতে শুরু করে, আমাদের প্রজেক্টটা ছিল 5 ইয়ার্সের অনলি। এর ভিতর 2 ইয়ার্স হচ্ছে যে আমরা যে গার্মেন্টসের যে ওনার, তাদেরকে আমরা শুধু বোঝানোর চেষ্টা করেছি সেফটিটা আসলে হচ্ছে যে আপনার ওয়েস্টেজ অফ মানি না, এটা হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট, লং রান ইনভেস্টমেন্ট। তো লং রান ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে যে আপনার লাইফের সাথে জড়িত। একজন ওনার, গার্মেন্টসের ওনার, সে অফিস করে তার ফ্যাক্টরি বিল্ডিংয়ে। আমাদের হ্যাঁ, দেখায় খুব ইন্টারেস্টিংলি উনি নিজেই কিন্তু ওখানে থাকেন বেশ একটা অনেকটা সময় জি, ধরে, এবং কিন্তু সেটা কি উনি বুঝতে পারছেন না যে সেটা আমাদের বোঝাতে 2 বছর লেগেছে তাদেরকে। এখন যেহেতু এখানে বায়ারের ইনভলভমেন্ট ছিল, ব্র্যান্ডের ইনভলভমেন্ট, যেহেতু তাদের সরাসরি গার্মেন্টস মালিকের সাথে বিজনেসের রিলেশন, গার্মেন্টস মালিক ইচ্ছা থাকা সত্ত্বেও না ইচ্ছা থাকা সত্ত্বেও ফায়ার সেফটির কাজ করেছে তার ইন্ডাস্ট্রিতে, বিকজ তার এখানে তার বিজনেস জড়িত। এখানে অ্যালায়েন্স থেকে আমরা যেটা করেছি, আমাদের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল যেটা স্ট্যান্ডার্ড আছে ফায়ার অ্যান্ড লাইফ সেফটির জন্য, আমরা ওই কোডটা মেনটেন করে তারা কাজ করছে কিনা এইটা আমরা দেখেছি। এখন দেখেন, তাতে কি আপনারা সফল হয়েছেন? আমরা 5 বছরে আমাদের আন্ডারে 470টা ফ্যাক্টরিকে আমরা 100% সেফটি ঘোষণা করে দিয়ে আসছি বা 5 বছরে। আসছি আপনার কাছে। আপনি তো ফায়ারের ব্যবসা, যদিও আপনি খুব ইয়াং, তবু আপনি অনেক দিন থেকে করছেন, যেটা আপনার সাথে কথা হচ্ছিল। এই যে ধরেন আমরা অগ্নি দুর্ঘটনায় যে নানা রকমের সমস্যা দেখছি, এই যে আপনারা যে ইকুইপমেন্টগুলো লাগাচ্ছেন বা যেগুলো দিয়ে ব্যবসা করছেন, নানা রকমের ইকুইপমেন্ট ফায়ারকে সেভ করার জন্য, অগ্নি দুর্ঘটনায় সেগুলো বাঁচাবে, তো না বাঁচিয়ে তো আমরা অনেক সময় দেখি যে এটা কাজ টাজ করে না। এটা কেন, কি হয়েছে, মানে বিষয়টা কি? ধন্যবাদ মইনুল ভাই। আসলে এখানে আপনি প্রথমে যেটা বলেছেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে আছি এবং আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি, ফায়ার সেফটি বলবো না, লাইফ সেফটি আইটেম, এই লাইফ সেফটি আইটেমগুলো আসলে আমরা বেশিরভাগই ইম্পোর্ট করার উপরে ডিপেন্ড, লোকালি যেহেতু এটা ম্যানুফ্যাকচার হচ্ছে না। এখানে আমাদের কাজ করছে না এই কথাটার প্রধান কারণ হচ্ছে যে প্রোডাক্টটা আমরা যে নিয়ে আসছি বাইরে থেকে, সেই প্রোডাক্টটা যেই ফ্যাক্টরি বা যেই ইন্ডাস্ট্রি নিয়ে আসছে সে সেটা প্রপারলি মেনটেন্যান্স করছেন না। তিনি নিয়ে আসছেন, তিনি সেই প্রোডাক্টটার একটা নির্দিষ্ট টাইম পরে সেটা মেনটেন্যান্স দরকার, সেটার ব্যবহার দরকার, এবং সেটার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন একটা জেনারেটর কিনেন, সেটা দেখা যায় যে একটা ইয়ারলি মেনটেন্যান্স কন্ট্রাক্ট থাকে, প্রতি বছরে আপনি মেনটেন্যান্স করেন। কিন্তু ফায়ারের ক্ষেত্রে দেখা যায় ইকুইপমেন্টগুলো সে ইম্পোর্ট করে নিয়ে আসছেন, কিন্তু সেটার মেনটেন্যান্সের জন্য এবং সেটা প্রপারলি কাজ করছেন কিনা, একটা নির্দিষ্ট টাইম পরে একটা ড্রিলের একটা অপশন থাকে, ফায়ার ড্রিল করছেন কিনা, এটার জন্য তার পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। তার মানে বলছেন যে আমরা সঠিক যন্ত্রপাতি লাগালাম, কিন্তু সঠিকভাবে মেনটেন না করার কারণে, মেনটেনেন্সের অভাবে এরকম দুর্ঘটনাগুলোতে ফায়ারের ইকুইপমেন্টগুলো কাজ করে না। এটা কি সব ক্ষেত্রে? এক্স্যাক্টলি সব ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। ইদানিং অনেকেই সচেতন হয়েছেন, অনেক ফ্যাক্টরিকে আমরা এ বিষয়ে কনসার্ন হতে দেখেছি এবং তারা পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়েছেন।
এবং সেক্ষেত্রে আরএমজিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 থেকে 70% আপনারা কি ফ্যাক্টরি। সাজেস্ট করেন ওদেরকে? আমরা ওনাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনি যে ইকুইপমেন্টটা কিনেছেন, আপনি এখানে কোটি টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু আপনার সেই বিনিয়োগটাকে সিকিউর রাখার জন্য আপনি পর্যাপ্ত জনবল সেখানে নিয়োগ দিন এবং সেই জনবলকে একটা নির্দিষ্ট টাইম পরে তার এটা মেনটেনেন্স করার ব্যবস্থা করুন এবং ফায়ার সার্ভিস কর্তৃক যে ড্রিলগুলো হয় সেই ড্রিলগুলো সঠিক টাইমে করানোর ব্যবস্থা করা হোক। এইটা খুব ভালো কথা বলছেন যে আসলে ফায়ার সার্ভিস কর্তৃক যে ড্রিলগুলো হয় বা নিজেদেরও একটা ড্রিলিংয়ের একটা ব্যবস্থা থাকা উচিত। আসছে এই পুরো অনুষ্ঠানে একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে এই ফায়ার সেফটি নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফায়ার সেফটি নিয়ে কথা বলা অনুষ্ঠান আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের একজন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার গোফরানুল হক। আমরা কথা বলছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হচ্ছে সঠিক নিরাপত্তা ব্যবস্থাপনা। এটা অগ্নি দুর্ঘটনা বলেন বা অন্যান্য দুর্ঘটনা বলেন। এই যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে এই যে দুর্ঘটনার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার বা মেনটেনেন্সের দরকার, এটা আপনি বলছিলেন সচেতনতার অভাবে অনেকেই এটা নিচ্ছেন না। শুধুই কি সচেতনতা? এখানে সরকার, দেশ, আইন কানুন সেগুলো কি বলে? অ্যাকচুয়ালি সচেতনতা যেহেতু আমাদের ওইভাবে কাজ করছে না, সেহেতু এখানে আমাদেরকে বিল্ডিং কোড অনুযায়ী যাতে বিল্ডিংগুলো হয় সেটা প্রপারলি আরও এমফাসাইজ করতে হবে, এটার উপরে আরও গুরুত্ব দিতে হবে। কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে যেভাবে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হওয়া উচিত সেটা ফায়ার সেফটির সাইড আমরা কিছুটা ওটাকে ওভারলুক করি, ওটার উপরে আমাদের গুরুত্বটা কম থাকে, যে কারণে আমাদের বিল্ডিংয়ের সেফটিটা এনশিওর হচ্ছে না। আমরা যদি সেখানে সরকার নিয়ন্ত্রিত যে সমস্ত কোড অ্যাপ্লাই করা উচিত, যেমন বিএনবিসি কোড আছে, আমাদের এনএফপিএ ফলো করতে বলা হয়েছে, বিএনবিসিতেই কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে, সেগুলো মেনে যদি আমরা বিল্ডিংগুলো করি তাহলে আমাদের এই লাইফ সেফটির যে একটা ইস্যু এটা আমাদের সলভ হয়ে যাবে। আমরা মনে করি বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো না হলেই নয়। আমি যদি একটা বিল্ডিং হাই রাইজ চিন্তা করি, সবার আগে আমাকে চিন্তা করতে হবে এখানে আমি 20 তলার উপরে বসে কথা বলছি, ইন কেস অফ ইমার্জেন্সি আমি এখান থেকে কীভাবে বের হয়ে যাব। তাহলে দুইটা জিনিস আমাকে এনশিওর করতে হবে, একটা হচ্ছে স্টেয়ার কেস যেটা ফায়ার ডোর দিয়ে সেপারেট করতে হবে মাস্ট, এবং প্রেশারাইজেশন সিস্টেম থাকতে হবে যাতে করে সবাই ওখানে স্মোকটা না আসে এবং ফ্রিলি নিচে নেমে যেতে পারে। এই জিনিসগুলো আসলে ওইভাবে ইমপ্লিমেন্টেশন হয়নি। আমরা তো দেখছি যে বিভিন্ন পর্যায়ে, যেমন আপনি বনানীর এফআর টাওয়ার বলেন, গাজীপুরে 14 জন পুড়ে মারা গেলেন শুধুমাত্র এই যে সাফোকেটেড হয়ে অগ্নিঘটনা, আগুন লেগেছে কিন্তু মানুষগুলো দরজা খুঁজে পায় নাই, যেতে পারে নাই, যে কারণে আপনার ধরেন কালো ধোঁয়ার কারণে সাফোকেটেড হয়ে ওখানে মারা গেলেন। তো তারপরেও কি আমাদের মানে মাথায় আসে না যে আমরা এটার জন্য বাঁচার জন্য ব্যবস্থাপনাটা তৈরি করি, প্রতিকারটা নেই? আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে, বাড্ডাতে একটা বড় বিগ গ্রুপ অফ কোম্পানির হেড অফিস, সেখানে 20 তলায় বসে আমি 2 বছর ধরে মিটিং করছি ওনাদের সাথে স্টেয়ার কেস প্রেশারাইজেশনটা ইমপ্লিমেন্টেশন করার জন্য। এখন পর্যন্ত এটা অ্যাপ্রুভ হয় নাই, ওনাদের ম্যানেজমেন্ট এটা মনে করছে না যে এটা এখানে প্রয়োজন। হোয়ারাজ ইন কেস অফ ফায়ার ওনারা 20 তলার উপরে কিন্তু হাইলি ডেকোরেশন, ওনাদের হাইলি সিকিউরড, এভরিথিং সিকিউরড এক্সেপ্ট ফায়ার। এই যে জিনিসটা ওনাদেরকে বাধ্য করা যে এখানে স্টেয়ার কেস প্রেশারাইজেশন লাগবে, সেই জিনিসটাতে ওনাদেরকে আমরা আনতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমার বোধহয় একটা খুব সিগনিফিকেন্ট একটা বিষয় আপনি তুলে ধরলেন। আপনি এজ এ বিশেষজ্ঞ, পাশাপাশি ব্যবসায়ী, আপনি কি দর্শককে একটু, আমাদের সাধারণ দর্শককে বলবেন যে এক্স্যাক্টলি কি প্রিপারেশন নেওয়া যায় 30 সেকেন্ডের মধ্যে? এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন কোনো বিল্ডিংয়ে, মার্কেটে, হসপিটালে আমি যাব, আমি দেখব যে আমি এখান থেকে বের হব কিভাবে। খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, এটা একটা সবার জন্য প্রযোজ্য। সেখানে নর্মালি এক্সিট প্ল্যানগুলো থাকবে, সেখানে আমাদের ইভ্যাকুয়েশনের রুটটা দেয়া থাকবে, এবং আমি দেখব ফায়ার ডোর বা সেপারেটেড কোন স্টেয়ারটা আছে। যদি আমরা সেগুলা এনশিওর করতে পারি তাহলে ইন কেস অফ ফায়ার আমরা সেখান দিয়ে বের হয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কিভাবে আমরা কোনো একটা ইমারতে বা কোনো একটা বিল্ডিংয়ে বা কোনো প্রিমিসেসে ঢুকলে কি বিষয় আমরা চোখে রাখবো নিরাপত্তার জন্য। আমরা কথা বলছিলাম যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে বিষয়গুলো মাথায় রেখে
একটা ডেভেলপমেন্ট করতে হবে, আমরা আসলে সেটা করতে পারছি কি না সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে আপনি যে ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করেন, শুধু আরএমজি ইন্ডাস্ট্রি না, আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, সেইখানে আসলেই কি আমরা পরিপূর্ণ কাজ শেষ করতে পেরেছি যাতে করে অগ্নি দুর্ঘটনায় আমরা বেঁচে যেতে পারবো? থ্যাংক ইউ। বাঁচার বিষয় দুটো, একটা হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে বিশাল লস, দ্বিতীয় হচ্ছে আমাদের মানব সম্পদের বিশাল ক্ষতি, অনেক মানুষ মারা যেতে পারে। একটু বলবেন কি? আচ্ছা, থ্যাংক ইউ মারুল ভাই। যদি আর কি আমি এক কথায় বলি তাহলে আমি বলবো না। কেন না? দেখেন, আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি, আমাদের যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে স্টিল আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার বিএনবিসি 100% ফলো করে বানানো হয়নি। কেন না? এখানে বড় প্রতিবন্ধকতা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি অথরিটি। কারণ আমাদের যখন একটা ভবন তৈরি হচ্ছে, এই ভবনের সাথে ইনভলভমেন্ট হচ্ছে নট অনলি রাজুক, তারপরে এটার সাথে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি বলতে আপনি গভর্নমেন্ট যেটা নতুন করে বিবিআরএ যেটা করতে বিবিআর, চাচ্ছে, এটা নতুন হচ্ছে বাট এখনও সেটা অ্যাপ্রুভাল আসেনি। তার আগ পর্যন্ত আমরা বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল নিচ্ছি রাজুকের কাছ থেকে, রাজুক বিল্ডিং অ্যাপ্রুভাল দিচ্ছে, বাট এখানে আমরা সাবস্টেশন করতেছি, এটার অ্যাপ্রুভাল আমাকে রাজুক দিচ্ছে না, আমাকে যাইতে হচ্ছে যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে। আমি ওয়াসার লাইন নিচ্ছি, আমাকে যাইতে হচ্ছে ওয়াসার কাছে। এই যে বিভিন্ন যে স্টেক হোল্ডার আছে গভর্নমেন্ট, এদের ভিতরে সমন্বয় না থাকার কারণে আমি আমার মতো করে আমার ফ্যাক্টরি বানাচ্ছি, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছি, আমি আমার মতো করে কেবল নিয়ে আসতেছি, আমার মতো করে ট্রান্সফরমার বসাচ্ছি, আমার মতো করে সুয়ারেজের লাইন নিয়ে আসতেছি। সো যেটা হচ্ছে যে আমরা বিল্ডিং কোড থেকে আলটিমেটলি বের হয়ে যাচ্ছি। ওয়ারএজ আমাদের বিএনবিসি যেটা বলছে, আমি যখন একজন বিল্ডিং বানাচ্ছি, আমি অ্যাজ এ ওনার বিল্ডিং বানাবো, আমি আগে আর্কিটেক্টকে নিয়ে বসছি, আর্কিটেক্টের পাশাপাশি আমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার টিম থাকতে হবে, আমার ইলেকট্রিক্যাল টিম থাকতে হবে, আমার এমইপি টিম থাকতে হবে, আমার ফায়ার সেফটি এক্সপার্ট থাকতে হবে। তাদের সমন্বয়ে যে ডিজাইন তৈরি হবে, এই ডিজাইনটাই তৈরি হবে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি তার মানে হচ্ছে। আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ের অভাব, সমন্বয়ের সরকারি, বেসরকারি জি এবং অধিদপ্তর, জি অন্যান্য যারা অথরিটি আছে তাদের সাথে সমন্বয় করে যদি করা যায়, তখন একটা পূর্ণভাবে আমরা এটা সুফল ভোগ করতে পারি। জি। ধন্যবাদ আপনাকে। জনাব ইঞ্জিনিয়ার মুশফিক, আপনি সিইও সোর্স অ্যাসোসিয়েটস লিমিটেড, আপনার জন্য আমার কাছে একটা সহজ প্রশ্ন হচ্ছে, যেটা আমরা সব সময় দেখি, যে কোথাও আগুন লাগলে দেখা যায় যে লোকজন হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করতে থাকে। এইখানে তো আসলে সুনির্দিষ্টভাবে আপনারা একটা গাইডলাইন ফলো করেন, তাই না? যারা এই প্রিমিসেসে থাকে, সেই গাইডলাইনটা আমরা ফলো করতে পারি না কেন? এটা কি আপনাদের কোনো দুর্বলতা, নাকি আমরা যারা প্রিমিসেসে আছি আমাদের দুর্বলতা? মানে কিভাবে এটা ফলো করলে পরে অগ্নি দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে যেতে পারবো, ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যেতে পারবো? ধন্যবাদ মইনুল ভাই। আসলে একটি ভবন, ভাই একটু আগে বলেছেন, একটি ভবন করার আগে উচিত হচ্ছে ওই ভবনটি কিভাবে তৈরি করা হবে তার জন্য সমন্বিত পরিকল্পনা করা। সেটা আপনার এমইপি, আপনার সিভিল কনস্ট্রাকশন কিভাবে হবে, ইন্টেরিয়রটা কিভাবে হবে, সব কিছু চিন্তা করে যদি সমন্বিতভাবে করা যায়, তাহলে সেই ইভাকুয়েশন প্ল্যানটাও থাকবে। অগ্নিকাণ্ড হওয়ার পরে সঠিক সময়ে ইভাকুয়েশন দিয়ে আমার ওই বিল্ডিংয়ের ম্যান পাওয়ার বা যারা থাকবে তারা বেরিয়ে যেতে পারবেন। ঢাকা এটা এখানে- শহরে কি এরকম বিল্ডিং আছে? কত পার্সেন্ট আছে? ঢাকা শহরে এখন হচ্ছে সাম্প্রতিক আমরা গত 5 বছর ধরে অনেক বিল্ডিংয়ে পাচ্ছি যে বিল্ডিংগুলো ইনিশিয়াল থেকে একদম শেষ পর্যন্ত চেষ্টা করা হয়, মালিক পক্ষ সচেতন এবং তারা করার চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে একটা দুর্বলতা আমরা লক্ষ্য করছি যে সবার শেষে এসে উনি ডিসিশন নেন যে ফায়ারের কাজটা কিভাবে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যখন আমরা ফিজিক্যাল ইভ্যালুয়েশন করতে যাই তখন দেখি যে ওনার এটা খুব ইন্টারেস্টিং যে আপনি ফায়ারের কাজটা হচ্ছে এতটাই ইগনোরেবল যে আপনার কথা অনুযায়ী এবং সব শেষে 1%-এর সিদ্ধান্ত হয় সব শেষে, বা 1 to 2%-এর। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওনার যখন আমরা একটা বাজেট করি, উনি বলে যে আমার তো এই ভবনটা করার জন্য এই পরিমাণ বাজেট নাই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওনার ওভারের ট্যাঙ্কের উপরে ডিপেন্ড করে আমাকে ক্যালকুলেশন করতে হয়, যেখানে উনি রিজার্ভারটা আগে এখানে কনসিডার করেন নাই। বা মানে যে ওভারের architectural- মানে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা হচ্ছে, যেটা দিয়ে পানি, আগুন লাগলে মানে পানি দিয়ে নেভাবে, সেই জন্য একটা ট্যাঙ্ক রাখা জরুরি। না, সেক্ষেত্রে আমরা যেটা রিজার্ভার আমাদের ফিক্সড করে রাখা উচিত ছিল আগেই, যে আমার এই ভবন করার আগে যে আমার রিজার্ভারের পরিমাণ এতটুকু থাকবে এবং সেটা থেকে আমরা ফায়ারের সময় আমরা পানিটা কাজে লাগাবো। কিন্তু সেটা বা করি না আমরা। কিন্তু সেটা আমরা করি না। সেক্ষেত্রে আমাদের মানে খাওয়া দাওয়া, রান্না বান্না, গোসল সেটা থেকেই করি, যদি পানি থাকে তাহলে আগুন নিভাবো। তাহলে আগুন নিভাবো। আর আরেকটা প্রবলেম এখন ঢাকা সিটিতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল হাইড্রেন্ট সিস্টেমটা নাই। কারণ হচ্ছে আপনার ফায়ার সার্ভিস দেখবেন অগ্নিকাণ্ড ঘটলেই ফায়ার সার্ভিসের গাড়ি আসে,
তার কাছে যে পরিমাণ পানি আছে সে সেইটুকু পানি দিয়েই শুধু কাজ করতেছে। এটা একটা ভয়াবহ এরপরে সমস্যা উনি তো ঢাকা পানি শহরে। পাচ্ছেন না, এটা একটা সে ভয়াবহ কোথায় পাবে সমস্যা। পানি? সেক্ষেত্রে আগে ঢাকার আশেপাশে দেখা যায় যে পুকুর পাওয়া যেত বা পর্যাপ্ত পরিমাণে পানির সোর্সিং পাওয়া যেত, সেখান থেকে সে পানি নিয়ে ফাইট করতো। কিন্তু এখন হচ্ছে কি, আমরা দেখি যে টিভিতে হেডলাইন ওঠে 22টি ইউনিট কাজ করছেন, 20টি ইউনিট কাজ করছেন ফায়ার সার্ভিসের। অ্যাকচুয়ালি করছেন কি, ওই ইউনিটগুলো পানি এক জায়গা থেকে লোড করে নিয়ে এসে সেটা দিয়ে ফাইট করছেন। কিন্তু অ্যাকচুয়ালি উন্নত বিশ্বের বিভিন্ন দেশে আমরা গেলে দেখি প্রত্যেকটা সিটিতে তাদের সেন্ট্রাল হাইড্রেন্ট সিস্টেম থাকে। দেখবেন আপনি রাস্তা রাস্তায় বিভিন্ন জায়গায় এটা ফিলার একটা বসানো খুব, থাকে, ভালো সেখান কথা থেকে সে বলেছেন। পানি পায় হ্যাঁ। এবং সেটা দিয়ে সে ফাইট করতে পারে। এটা খুব ভালো কথা বলেছেন, ধন্যবাদ জনাব মুশফিক। আপনার এই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আমাদের আসলে সরকার বেসরকারি পর্যায়ে সব দিক থেকে আমাদের আসলে একটু বোধহয় ফোকাস করা দরকার, একটু সমন্বয় করা দরকার। এইসব অগ্নি দুর্ঘটনা এবং নানা রকমের দুর্ঘটনা এবং নিরাপত্তার জন্য আমাদের সমন্বয় করে একটা বড় একটা বিষয়কে বড় দুর্ঘটনাকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের এই অতিথিদের সাথে ফায়ার সেফটি নিয়ে। আজকের যে বিষয়বস্তু ছিল, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেলে এসে আসার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।